আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচনের আর 15 দিন বাকি। তাই 15 দিনের মধ্যে নানান সম্ভাবনা উঁকিঝুঁকি মারছে। কেউ বলছেন নির্বাচন হবে, কেউ বলছেন নির্বাচন হবে না, কেউ কেউ সন্দিহান, কিন্তু বুক ঠুকে কেউ বলতে পারছেন না যে নির্বাচনটা হবেই। আমি তো বলি হবে না, তবুও যদি আমি বলেছি যদি নির্বাচন যদি হয়ও, তাহলে ওই একপক্ষীয় নির্বাচন হবে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচন হবে, যে নির্বাচনের কোন রকম মান্যতা পাবে না আন্তর্জাতিক দুনিয়ায়। সেক্ষেত্রে এক ঘরে তো হচ্ছে, টিকিট নিয়েও তো এক ঘরে হয়ে গেল। বাকি রইল সারা বিশ্বের নজর এই নির্বাচনের ওপরে। এখন ইউনূস যতক্ষণ এই সিংহাসনে বসে আছেন না, জানবেন কোনো কিছুই নির্বিঘ্নে কিন্তু হবে না। তার মধ্যে একটা মেটিকুলাস ডিজাইন থাকবে। কিন্তু আমি বলেছিলাম নির্বাচনের আগে কিন্তু শুরু হয়ে যাবে এবং পরেও কিন্তু চলবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ। তার সূত্রপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। একে অপরকে গালাগাল এবং মারপিট দিয়ে শুরু হলো। নানান রকম ভিডিও আমার কাছে আসছে। যেমন এক নেতার, জামাতি নেতার একটা ভিডিও এসছে, তিনি মির্জা ফখরুলের, বিএনপি নেতা মির্জা ফখরুলের পূর্বপুরুষকে রাজাকার বলে ডেকে দিয়েছেন। তিনি বলেছেন যার পূর্বপুরুষ রাজাকার, তার মুখে রাজাকারদের কথা মানায় না। একেবারে বিএনপিকে একেবারে ঠুকে দেওয়া, মির্জা ফখরুলকে ঠুকে দেওয়া মানে বিএনপিকে ঠুকে দেওয়া, অর্থাৎ বিএনপির সঙ্গে আমাদের জামাতিদের প্রকাশ্যে একটা বিরোধ লেগে গেল। এইবারেতে কি বিএনপি চুপ করে বসে থাকবে? বিএনপিতে চুপ করে বসে থাকবে না। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, বিএনপি কিন্তু আবার আওয়ামী লীগ, কেউ কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। না আওয়ামী লীগ বলেছে, না বিএনপি কেউ বলেছে, মানে নেতৃত্বের কথা বলছি, কেউ কিন্তু বলেননি। সুতরাং এখানে একটা সম্ভাবনা লুকিয়ে ছুড়িয়ে অঙ্ক একটা থাকলেও থাকতে পারে। কি অঙ্ক আছে তা আমি জানি না। এবং কালকে আবার একটা জানা গেল, একটা ডিম থেরাপির কথা গল্প বেরিয়েছে। এখন আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি কোথাও ঢাকা ওই 8 আসনে বোধহয় দাঁড়িয়েছেন। হ্যাঁ, সেখানে তিনি এখন প্রচারে গেছিলেন। প্রচুর পচা ডিম তাকে, বা এমনি ডিম বা ভালো ডিম তাকে মারা হয়েছে। এখন মারার পরেতে তারপরে দেখা যাচ্ছে একটা ডিমের বাড়ি এসে ধারা পড়লো আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, তার একেবারে মাথায়। তার ডিমের আঘাত কতটা আমি জানি না। এরা তো তুলোর শরীর, তো নুনির শরীর হয়ে গেছে। 17 মাসে খেয়ে দিয়ে মোটা হয়ে হাঁসের মাংস টাংস খেয়েছে না, সব তো মোটা সোটা হয়ে গায়ে চর্বি হয়ে গেছে। এখন ফুলের গায়ে মূর্ছা যাচ্ছে। মূর্ছা যাচ্ছে কি, তারপরে দেখলাম একটা ছবি, সেটা হচ্ছে মাথায় ব্যান্ডেজ, ডিমের ঘায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে, তাও আবার টুপির ওপরে ব্যান্ডেজ করা হয়েছে মেটিকুলাস ডিজাইনের। আর কি কি হতে পারে? আবার একজনের দেখলাম হাতে প্লাস্টার, একজন দুজন এরকম করে হাতটা দেখাচ্ছে। তার মানে ডিম মেরে হাত ভেঙে দিয়েছে, যা পৃথিবীতে একটা অসম্ভবের পর্যায়ে বলে। মানে তো ওই জন্য বলছি, ফুলের আঘাতে মূর্ছা যাচ্ছে এরা। এই যে সেখানে একজন দেখা গেল, একজন একেবারে প্রাণপাত করে তাকে আটকানোর চেষ্টা করছেন। আবার একটা ভিডিও আমি দেখে তো অবাক, আরে কিছুদিন আগে তাকেই তো একদম বোমা পাওয়া গেছে, বোমা সহ পাওয়া গেছে বলে, আওয়ামী লীগ বলে তাকেই তো ধরা হয়েছিল, ধরে হিড়ি করে তাকে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে। তাকেই দেখলাম আবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে একেবারে মানে বুক দিয়ে আগলে রাখতে। তার মানে তিনি কি কোয়ার্টার চেঞ্জ করে ফেললেন? এই কিন্তু কোয়ার্টার চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমাদের এই বাংলায় কিন্তু আছে। এই বাংলার রাজনীতি কিন্তু ওই বাংলার থেকে খুব একটা কম নয়, কিন্তু আমাদের এখানে তো হিংসা হয় না। ধরুন আপনাদের ওখানে যখন কেটে ঝুলিয়ে দিচ্ছে, পুকুরে ফেলে লাশ ভাসিয়ে দিচ্ছে, এরকম কিন্তু হয় না। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে গ্রামে গঞ্জে যে সমস্ত
আছে ধরুন সিপিএম 34 বছর রাজত্ব করেছে, 34 বছর রাজত্বে সিপিএম তো খুব কামিয়েছে, যারা যারা ছিল তারা যারা যা কামানোর কামিয়ে নিয়েছে। এই 34 বছর রাজত্বের পর যখন সেখানে তৃণমূল যখন এলো, তখন বেধড়ক পেটানি, মার মার এমন পেটাতে শুরু করলো, সব পালিয়ে গেল। কংগ্রেসের আমল থেকে যখন সিপিএম এলো, সে একই ঘটনা ঘটেছিল। পরে দেখা গেল সিপিএম কংগ্রেসের পলাতক কর্মীগুলো সব সিপিএম এর নাম লিখিয়ে আবার ফিরে এলো। আবার পরে দেখা গেল এই যে তৃণমূলের হাতে যারা মার খেয়েছিল এতদিনে 34 বছরের শাসন করা সিপিএম এর, তারা সমস্ত এসে টুকটুক করে তৃণমূলের নাম ঢুকিয়ে তারা কিন্তু আবার যে যার গ্রামে ফিরে গেল এবং তৃণমূল সমর্থক হয়ে গেল। দেখুন, ক্ষমতা কোনোদিন কারোর চিরকাল থাকে না, আবার একদিন ক্ষমতার হস্তান্তর হবে। যেমন 97 সালে সম্ভবত যখন বামফ্রন্ট সরকার 77 সালে ক্ষমতায় এসছে, 97 সালে তখন 4বারের ক্ষমতা শেষ হয়ে 5বারের পঞ্চম দফা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বামফ্রন্ট। তখন জ্যোতি বসু ডাক দিলেন যে আমরা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়ব, সবাই মিলে আমাদের সহযোগিতা করুন। সেই সময় একজন প্রতাপ কি বলে দুর্দণ্ড প্রতাপ একজন মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছেন কলিমুদ্দিন শামস। একদিন আমি কলিমুদ্দিন শামসের বাড়ি গিয়েছি, তো রাত্রিবেলা গল্প করতে করতে কলিমুদ্দিন শামস হঠাৎ আমার বললেন যে জানো তরুণ, আমরা এই নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তখন আমার বললেন আমরাও একদিন চলে যাবো। আমি বললাম কি বলছেন? তখন 20 বছর রাজত্ব হয়ে গেছে, 25 বছরে পা দেবে। আমি বললাম আপনারা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়তে যাচ্ছেন, এই সময় আপনি বলছেন যে আমরা চলে যাব? বলে হ্যাঁ। আমি কি কোন অর্থে আপনি বলছেন? বলে ভোট হয় না একটা ওয়েবে, যেদিনকে একটা ওয়েব আসবে না সেদিনকে কোনো দল, কোনো প্রচার, কোনো মানে এ নেই, তোমার এ নেই, অর্থ নেই, তাকে দিয়ে তুমি দাবিয়ে রাখতে পারবে সেই জোয়ারে কিন্তু ভোটের যে ওয়েব থাকবে সেই ওয়েবে কিন্তু আমরা কিন্তু ভেসে যাব। উনি বলেছিলেন 1997 সালে, সেটা মানে ওনার কথাটা অক্ষরে অক্ষরে মিললেও 2011 সালে তখন এই দুনিয়ায় তিনি নেই। এরকম চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। এই যে মোহাম্মদ ইউনূস, তিনি যেটা ভাবছেন, তিনি এই সমস্ত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি থেকে যাবেন আজীবন। তার কারণ তিনি তো নির্বাচনের দিন ঘোষণা করলো, নির্বাচনে গণনার দিন ঘোষণা করেননি এবং জয়ী বা বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার দিনের কথাও ঘোষণা করেননি। তার মানে আবার তিনি পরবর্তীকালে বলে দিলেন যে ফল প্রকাশে দেরি হতে পারে। তার মানে যদি নির্বাচনটা হয়ও, তারপরেও উনি ফল প্রকাশ করে উনি কিন্তু সিংহাসন ছাড়বেন না। যদি মনে করেন উনি সিংহাসন ছাড়বেন, আমি বলেছিলাম দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনের একটা যে দলই জিতে, যেভাবেই হোক না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতে আসুন, তিনি নির্বাচনে ফলাফল ঘোষণা করে তিনি সরকারকে হস্তান্তর করে দেবেন ক্ষমতা, একদম ভুল কথা। তিনি একেবারে ওখানে গেড়ে বসে তিনি আজন্ম যতদিন বেঁচে আছেন, হিক্কা তোলা পর্যন্ত, ততদিন কিন্তু উনি মানে রাজত্ব করে যাবেন। শেষ পর্যন্ত ওনার যে কি হবে সে তো ঈশ্বরই জানে। এখনো পর্যন্ত যা আছে সব তো ঠিকই আছে। তবে একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি, খুব শিগগিরই একটা বিদ্যুৎ নিয়ে আপনাদের কিন্তু বড় খবর হবে। আদানির বিদ্যুৎ নিয়ে বড় খবর হবে, সেটার দিকে নজর রাখবেন। সবাই ভালো থাকবেন। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ডক্টর ইউনূসের চলে যাবার সময় হয়ে এসেছে, কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে। মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন। এই দেশের 12টা যে তিনি বাজিয়ে গেলেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তিনি অনেক আসপেক্টে দেশের 12টা বাজিয়েছেন। এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন যে দেশের 14 লক্ষ লোক চাকরি হারিয়েছে গত 17 মাসে, এবং জিডিপি নাকি কমে 4-এর নিচে চলে আসবে। তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক, একসময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে, সেটার থেকে এখন কমে 57 লাখে নেমেছে।
বাকি 43 লাখ নাই। তো এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে। তো আজকে আমি 4টা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো একটু মীরের সরাই নিয়ে। মীরের সরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা। এটি চট্টগ্রামের উত্তর দিকে অবস্থিত, চট্টগ্রাম বন্দর থেকেও এটা উত্তর দিকে অবস্থিত। এটার একদিকে ফেনী জেলা, আর একদিকে রয়েছে পাহাড়ি অঞ্চল, এবং এর খুব কাছেই কিন্তু ভারত। এই যে ভারতের ত্রিপুরা এখান থেকে 60 বা 70 কিলোমিটার দূরে আনুমানিক, আবার মিজোরাম 120 থেকে 140 কিলোমিটার দূরে। যদিও সড়ক পথে এই মিরেশ্বরাইয়ের সাথে ত্রিপুরার কোনো যোগাযোগ নেই, ওই অঞ্চলটা পাহাড়ি এলাকা, বাট ইটস ভেরি ক্লোজ। তো এইটা আবার ইট কানেক্টস মানে কক্সবাজার, চট্টগ্রাম এবং যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আছে, এগুলোর চিকেন নেক বলা হয় এই মিরেশ্বরাইকে। এবং এই মিরেশ্বরাইয়ের কাছে কিন্তু সেই পেকুয়া বাজার, আপনারা যারা আমার শো নিয়মিত দেখেন, আমি মাঝে মধ্যে এই কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের কথা বলি, যে বাজারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে আরাকান আর্মি, বিদেশি সেনাবাহিনীর অনেক বিচরণের কথা আমি বলেছি। তো সেই দিক দিয়ে এই মিরেশ্বরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা। এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল, এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ। এবং এখানে যেসব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট 7 সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে। তো এটা একটা, এই জায়গাটা প্রায় 900 একর জায়গা, একটা বিশাল জায়গা। তো সেই চুক্তিটা এই ডক্টর ইউনূস এসে বাতিল করেছে, এবং বাতিল করে তারা গত পরশুদিন এই 26শে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বিইজিএ, এই বিইজিএ এর একটা সভায়, গভর্নিং বডির সভায়, যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো এই প্যারাসুট জাম্পার আশিক চৌধুরী, যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে শতকরা 61%, মানে 61% বিনিয়োগ নাই হয়ে গেছে। তো এখন সে বুঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাস্ত্র, যুদ্ধ বিমান, এর বাইরেও নাকি প্রতিরক্ষার অনেক ছোট ছোট জিনিস দরকার, যেমন গুলির নাকি অনেক অভাব, স্বল্প মাত্রার মিসাইল, ট্যাঙ্কের অ্যাক্সেসরি, এগুলো নাকি অভাব। সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে। সুতরাং মিরেশ্বরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক। এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে। অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মিরেশ্বরাইটা নাও, এবং এখানে তারা এই এই সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা করবে। এখন দেখেন, ভারতের এত কাছের একটা জায়গায় আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এর আগে লালমনিরহাটের যে বিমানবন্দর, সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক ইনভলভমেন্ট এসেছে, যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের চিকেন নেকের খুব কাছে। অর্থাৎ এই যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে। তো স্বভাবতই এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে, বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি, যে এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগের থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই মিরেশ্বরাই নিয়ে দেখলাম। আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন গতকাল 27শে জানুয়ারি ছিল মঙ্গলবার, চীনের সাথে এই G2G চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল CETC এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে। তো এই যে কদিন আগে গত 23 তারিখে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, সে কিন্তু ডক্টর খলিল
আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে। এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে 6টা MOU স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে, এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে, এরকম আমরা শুনেছিলাম। তো 23 তারিখে, গতকাল 27 তারিখে দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপারকেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি, হ্যাঁ, তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন। তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, সে ইউনূস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো। তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না, এটা নিয়ে একটা যাই হোক তাদের একটা পেইন হবে। এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো 500 মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না। তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে, সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না, আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে, আপনারা বকেয়া পরিশোধ করুন। ডক্টর ইউনূস কিন্তু রেগুলার ইউনূসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতদূর সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে, এবং যেহেতু 500 মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে। আবার এই ডক্টর ইউনূস একটা সুপারিশমালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য, যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয়। ডক্টর ইউনূস কিন্তু নিজে 17 মাসে এটা বাতিল করেনি, কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয়, যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে। তো এইটা আদানি গ্রুপ জানে, তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও, কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব। ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে, কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল NCT, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটসের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা। এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিট করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল, যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী 1 ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততম সময়ের সাথে এটা সম্পন্ন করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু সারা দেশে একটা অলরেডি একটা ক্ষোভ দানা বাঁধছে। আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সবাই এই চুক্তিটার বিরুদ্ধে, কিন্তু ডক্টর ইউনূস এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে। ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত। যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে, সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি, এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ, আইনি অপরাধ। কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো মানছে না। সো এই যে 4টা উদাহরণ দিলাম, বাংলাদেশের জন্য কিন্তু 4টা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনূস, যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না, বাট দ্যাট উইল বি এ হিউজ প্রবলেম ফর দ্য নেক্সট গভর্নমেন্ট। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।